অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ। শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা। পিলখানার ট্র্যাজেডিতেও জড়িত থাকার অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি। শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক বলছে বিএনপি। বিচারের মুখোমুখি করতে ভারতের সহায়তা কামনা। এবং শিক্ষার্থী আন্দোলনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ জাতিসংঘের। আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদী গণতান্ত্রিক ধারায় ফিরতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে আয়োজিত ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান সংস্কার করে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান প্রধান উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। ভারতের নয়াদিল্লিতে বসে ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের তৃতীয় আসর রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনটি সঞ্চালনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारे बीच कैपेसिटी बिल्डिंग, स्किलिंग और नॉलेज शेयरिंग पर काम कर रहा है। সামিটে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার বৈপ্লবিক উত্তরণ তুলে ধরেন। In 1952, the Bangladeshi students sacrificed their lives for their mother tongue. It inspired the struggles for the right to speak in their own mother language all over the world. Some 7 decades later, our student-led Second Revolution is inspiring youth throughout the global South to raise their voice for democracy and human rights, dignity, equality, and shared prosperity. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair, and participatory elections can be held. নির্বাচন, বিচার বিভাগ, স্থানীয় সরকার, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় সংস্কারকেই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary students. প্রতিশ্রুতিবদ্ধ শক্তিশালী তরুণ সমাজকেই আগামীর চালিকা শক্তি উল্লেখ করেন তিনি। I am honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. They need support from all of you. Wish them well, wish them success. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। Your Excellencies, I invite you to visit Dhaka soon. Otherwise, you may miss something very, very important for us. নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং করেন। এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জনগণের সেবা ও কল্যাণই মূল কাজ হবে বলে জানান উপদেষ্টারা। 52 থেকে আরম্ভ করে সবসময়ই তো নতুন যুগের সূচনা করেছে কোনো না কোনো আন্দোলন দিয়ে। শেষে এবার এটা সবকিছুকে ছাড়িয়ে গেছে। আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণের বড় চ্যালেঞ্জ।
যাচাই বাছাইয়ের পর ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভুয়া পরিচয়ে জাল সনদ নিয়ে যারা রাষ্ট্রীয় সুবিধা ভোগ করেছেন তাদের ছাড় দেওয়া হবে না। পরে কোতোয়ালী থানার কার্যক্রম পরিদর্শন করেন ফারুকী আজম। মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকেই হয়েছে, নানানভাবে হয়েছে। সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যাদের সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 34 জনের বিরুদ্ধে চট্টগ্রামে আরেকটি হত্যা মামলা হয়েছে। চাঁদগাঁও থানায় মামলা দায়ের করেন নিহত এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও প্রায় 50 জনকে এতে আসামি করা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়, গত 18 জুলাই সারা দেশে শাটডাউন কর্মসূচি চলাকালে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয় ছাত্র জনতা। এ সময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্য আসামিরা তাদের উপর গুলি করে। এতে তানভীর ছাড়াও শিক্ষার্থী হৃদয় ও মাহিন নামে এক পথচারী মারা যায়। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বিডিআর বিদ্রোহে নিহত সেনা সদস্যদের পরিবার। দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে এক সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সরাসরি জড়িত বলে দাবি করা হয়। নাসির উদ্দিনের আরেকটি রিপোর্ট। দু সালের 25 ফেব্রুয়ারি পিলখানা দখল করে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে হত্যা করে বাহিনীর বিদ্রোহী সদস্যরা। 15 বছর পর সেই ঘটনা নিয়ে শনিবার সংবাদ সম্মেলন করেন নিহতদের পরিবারের সদস্যরা। এর সঙ্গে শেখ হাসিনা, তার মেয়ে এবং আওয়ামী লীগের শীর্ষ কয়েকজন নেতা সরাসরি জড়িত বলে অভিযোগ তাদের। একটা সিটিং প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে 57 সেনা অফিসার হত্যা করে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে তাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, আমি বলে দিলাম এটা সত্য। 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না, কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনি কি আর নিজের বিচার করবে? আমি কিন্তু কখনো কাউকে বলি না যে আমার বাবা মারা গেছেন। আমার বাবা, he has passed away, he is dead, he is diseased. No, he was killed, he was assassinated. Let this be on record. বিডিআর বিদ্রোহে নিহত কর্নেল কুদরত ইলাহি রহমান শফিকের ছেলে অ্যাডভোকেট সাকিব রহমান 7 দফা দাবি তুলে ধরেন। বলেন, হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটনের ক্ষেত্রে পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে তার প্রতিবেদন জনসমক্ষে আনতে হবে। পূর্বে যে সমস্ত তদন্ত হয়েছে সেই সকল তদন্তের রিপোর্ট পাবলিক করতে হবে। হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে এবং গ্যাজেটে শাহাদাত বরণকারী সকলকে শহীদের মর্যাদা দিতে হবে। হত্যাকাণ্ডের ঘটনায় ডাল ভাত নিয়ে দ্বন্দ্বের যে কথা প্রচার করা হয় তা সত্য নয় বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। এইভাবে আমাদেরকে বিভিন্নভাবে ডিপ্রাইভ করা হয়েছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখতে অবিলম্বে শেখ হাসিনাকে ফেরত আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। সাবেক এই প্রধানমন্ত্রীকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক উল্লেখ করে তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান দলটির নেতারা। রেজা খানের রিপোর্ট। গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহ সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি শীর্ষক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয় জাতীয় প্রেস ক্লাবে।
এতে নতুন সংবিধান প্রণয়ন করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। বর্তমান সংবিধান দিয়ে হবে না, এই সংবিধান বাতিল করে আপনাদেরকে নতুন সংবিধান রচনা করতে হবে। আপনাদেরকে অবশ্যই প্রেসিডেন্টকে অপসারণ করে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার দাবি জানান। যদি বন্দি চুক্তির নামে ইন্ডিয়া থেকে শেখ মুজিব হত্যার আসামিকে বন্দি বিনিময় চুক্তি এনে ফাঁসি দিতে পারে, তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে অবিলম্বে এনে বিচারের আওতায় এনে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে আখ্যা দেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। ভারতকে যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান, তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। শিক্ষার্থী আন্দোলনে পুলিশ হতাহতের জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। স্থানীয় জনগণের রোষে তারা এইভাবে নিহত হয়েছে, তারা এদের মৃত্যুর জন্য দায়ী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ এবং পরবর্তীতে সংঘাত দমনে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক প্রতিবেদনে এমন দাবি করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। ইন্টারনেট বন্ধ ও কারফিউ জারি করে মত প্রকাশ এবং স্বাধীন চলাচলে বাধা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। নাসির উদ্দিন জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার ১৫.৫ বছরের শাসন আমলের পতন হয়। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR। গণমাধ্যম এবং আন্দোলনে যুক্তদের দেয়া তথ্য উল্লেখ করে সংস্থাটি বলছে, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় অন্তত ৬৫০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। ১০ পাতার প্রতিবেদনে বলা হয়, পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতা দমনে নির্বিচার বল প্রয়োগ করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সান গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কিছু ব্যক্তির লাঠি, ইট বা অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগ্নেয়াস্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার করেছেন। জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহিংসতার মাত্রাকে তীব্র করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে বিক্ষোভকারী, পথচারী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন সদস্য রয়েছেন। হাজার হাজার বিক্ষোভকারী, পথচারী আহত হয়েছেন। রোগীদের ভিড়ে হাসপাতালগুলো উপচে পড়েছে। নিহত ব্যক্তিদের সংখ্যার বিষয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্ভবত প্রকৃত সংখ্যার চেয়ে কম, কারণ কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং চলাচলে বিধিনিষেধের কারণে তথ্য সংগ্রহ বাধাগ্রস্ত করা হয়েছে। OHCHR বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ঢাকা সহ সারা দেশে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকার পতনের দিন গণভবন, প্রধান বিচারপতির বাসভবন, বঙ্গবন্ধু জাদুঘর সহ অনেক স্থাপনায় হামলা হয়েছে। শুধু ৫ ও ৬ আগস্ট ২৭ জেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও স্থাপনায় হামলা, লুটপাট হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত শুরু করা, দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্তদের জন্য কার্যকর প্রতিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের বাধ্যবাধকতা রয়েছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারি বাহিনীর হামলায় আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। এদের অনেকের জীবনে নেমে এসেছে পঙ্গুত্বের অভিশাপ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। গুরুতর আহতদের উন্নত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
এদিকে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম। পরে তিনি সাংবাদিকদের বলেন, দেশে ইসলাম প্রতিষ্ঠা হলে সমাজের প্রতিটি স্তর বৈষম্য মুক্ত হবে। ইসলাম তো সাম্যতা চায়, ইসলাম সবার অধিকার চায়, ইসলাম উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলামের মধ্যে কল্যাণ, ইসলামের মধ্যে সাম্যতা, ইসলামের মধ্যে অধিকার। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, সেখানে জানোয়ারও শান্তিতে বসবাস করতে পারবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, খেলাফতের আমলে, আমার ক্ষমতার আমলে ফোরাতের কোলেও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। ওদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের কাছ থেকে চিকিৎসা বিল না নিতে সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে অনুরোধ জানান তিনি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ। চাকরিতে আন্দোলনে নেমেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা। রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে নিয়োগদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সময়মতো বেতন না দেয়া ও নির্যাতনের অভিযোগ করেন তারা। আরো জানাচ্ছেন জাহিদ সবুজ। সরকারের বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর প্রতিষ্ঠানে অস্থায়ী নিয়োগে আউটসোর্সিং এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন মানুষ। তবে সরকারি চাকরিজীবীদের মতো নেই কাজের নিশ্চয়তা, সহ্য করতে হয় নিয়োগকারী প্রতিষ্ঠানের নানান অযৌক্তিক শর্ত। কথায় কথায় আমাদের চাকরি থেকে বের করে দেওয়া, হুমকি, এটা আমরা চাই না। বেতন 3 মাস 4 মাস পর আমাদের দেওয়া হয়, 6 মাস পর দেওয়া হয়। আমরা যদি কিছু বলতে যাই আমাদের লাথি দিয়ে চাকরি থেকে বের করে দেবে। আমরা দীর্ঘদিন ধরে এভাবে কর্মস্থলে আছি, আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নাই, কিছু বললে আমাদের চাকরি থেকে বের করে দেয়। আউটসোর্সিং এর চাকরিটা আমরা আমাদের কথায় কথায় চাকরি নাই, আমাদের বৈষম্য শিকার হতে হয়। অস্থায়ী যেন না থাকে, আমাদের জন্য বেতন, বোনাস, ছুটি এবং ইনক্রিমেন্ট যাই থাকুক সেটা যেন সরকারি থেকে যখন তখন বের করে দেওয়ার হুমকি, সময় মতো বেতন না দেওয়ার অভিযোগও আছে। আমাদের কোনো বোনাস নাই, বৎসরিক কোনো বোনাস নাই, কোনো ঈদের কোনো বোনাস নাই, বৈশাখীর কোনো বোনাস নাই। মাতৃকালীন যে ছুটি আছে সে ছুটি আমাদের বন্ধের দেওয়া হয় না। যদি মাতৃকালীন ছুটি চাওয়া হয় তাহলে আমাদের চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি আসে। নিউরোসায়েন্সে কিছু হইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। এই বৈষম্য আমরা চাই না। বউ আছে, সবাই বোনাস পায়, সবকিছু পায়, সব বার্তা পায়, আমরা কিছু পাই না। আমরা মানুষের দিকে তাকাই টাকা লাগে। চাকরি স্থায়ীকরণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান সমন্বয়করা। প্রতিবাদ করার কারণে সেখানে আমার চাকরি এবং আমার সহকারী বেলাল হোসেন তারও চাকরি চলে গেছে। আমরা একটা দফায় চাইছি, সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং ভাই বোনদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। বেতন কাঠামো ও শিক্ষা কারিকুলাম সংশোধন সহ 9 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। দাবি আদায়ে রাজধানী মিরপুরে প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন তারা। এতে আন্দোলনকারীদের সমন্বয়ক ইশরাত নাসিমা হাবিব প্রতিষ্ঠানের মহাপরিচালক বৈষম্য নিরসন সহ প্রধান শিক্ষকদের নবম এবং গ্রেড প্রদানের দাবি জানান। পরে 9 দফা দাবি বাস্তবায়নে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন। আমরা 9 দফা দাবি করেছি, তার মধ্যে মূল দাবি হচ্ছে আমরা প্রাথমিক শিক্ষার নিজস্ব জনবল দিয়ে ক্যাডার চাই, দালাল মুক্ত প্রশাসন চাই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, কারিকুলামটা চেঞ্জ করতে হবে। প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে অবশ্যই কম্পিউটার অপারেটর এবং একজন করে অফিস সহকারী দরকার। বিদ্যালয়ে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রমেই থাকতে চাই। আমরা বিভিন্ন জরিপ, বিভিন্ন কৃমিনাশক ট্যাবলেট, বিভিন্ন ধরনের সরকারি কাজে প্রাথমিক শিক্ষকদেরকে আর চাকর হিসেবে আর নেওয়া। অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব রক্ষা সহ 8 দফা দাবিতে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র পার্টি ঐক্য পরিষদ। শেখ হাসিনা সহ দ্বাদশ সংসদ নির্বাচনে সরকারের দোষরদের বিচার ও গ্রেফতারের দাবি জানান তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে শেখ হাসিনার জুলুমের শিকার ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা প্রস্তুত করে 45 দিনের মধ্যে দাবি জানান বক্তারা। বাসন প্রকল্প ও অমীমাংসিত বিষয়টিরও দ্রুত সমাধান করতে হবে। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শোনাবগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, গ্লোবাল সাউথ সামিটে ডক্টর ইউনূস। নরেন্দ্র মোদীকে ঢাকা সফরের আমন্ত্রণ। শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা, পিলখানার ট্র্যাজেডিতেও জড়িত থাকার অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি। শেখ হাসিনাকে ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক বলছে বিএনপি, বিচারের মুখোমুখি করতে ভারতের সহায়তা কামনা। এবং শিক্ষার্থী আন্দোলনে সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ জাতিসংঘের, আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।